নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছে সংবাদে। রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বিরোধীদের তরফে সোমবার বিধানসভায় বেশ কয়েকটি ইস্যু উত্থাপন করা হয়। বিধায়ক সুদীপ রায় বর্মন সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সংক্রান্ত ব্যাপারে রায়ের কথা উল্লেখ করে এই প্রসঙ্গে সরকার কি ভাবছে সে সম্পর্কে স্পষ্টীকরণ চেয়েছেন। অপরদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাজেটের বিভিন্ন দিক নিয়ে সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী রতনলাল নাথ ও ট্রেজারি বেঞ্চের অনেক সদস্যই বিভিন্ন ইস্যুতে এদিন বিধানসভায় আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মনের করা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সংক্রান্ত প্রশ্নের উত্তর সম্পর্কে এদিন বিধানসভায় স্পষ্টীকরণ দেন। একজন জাজের ওখানে কথা হচ্ছে, সেখানে আমরা কি করে এখানে কথা বলতে পারি? এখানে কিন্তু আমাদের কোনো স্পেস নেই যে গভর্নমেন্ট এখানে কি করবে। গভর্নমেন্ট কিছু বলার মানে কোনো স্কোপ নেই। আর বাকি তারপরেও যদি আরো এই বিষয়ে আমি অন্যান্য আইন শৃঙ্খলার বিষয়ে থাকবে আমি খবর রিপোর্ট করতে নিয়ে, কিন্তু আমরা যদি বলি কালকে না, আমার কথাটা আপনি আন্ডারস্ট্যান্ড আমি কি বলছেন আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাকে যদি আপনি বলেন আজকে আপনি বলে দিন যে টাকা যাতে না পেমেন্ট করে, এটাকে আমি ইন্টারফেয়ার করতে পারি? আমি ইন্টারফেয়ার করতে পারি না, আমি পারবো এটা? কোন ক্যাপাসিটিতে আমি করতে পারবো? আমি তো ইন্টারফেয়ার এক তো উনি হাইকোর্টের জাজ, এর কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এবং যদি আপনি জানতে চান আমি আলাদাভাবে আপনাকে বলতে পারবো যে এই হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমি কি করে বলবো? যেখানে ওখানে কোনো কেস হয়, পুলিশের কোনো বিষয় দাঁড়িয়েছে, সেখানে আমি বলতে পারবো আপনার বিষয়। তারপর আপনি যেরকম বলছেন আমি নিশ্চয়ই বিষয়টা খবর নিয়ে আসবো। গোধরা কাণ্ডের পরবর্তী হিংসায় অভিযুক্ত 6 জনকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। অপরাধ স্থলের আশেপাশে থাকার কারণে অপরাধ প্রমাণিত হয় না বলে এমনটাই অভিমত বিচারপতি PS নরসিংহ ও বিচারপতি মনোজ মিশ্রের। গোধরা কাণ্ডের পরবর্তী হিংসায় অভিযুক্ত 6 জনকে সোমবার মুক্তি দিল দেশের সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে বিচারপতি PS নরসিংহ ও বিচারপতি মনোজ মিশ্রের অভিমত, অপরাধ স্থলের আশেপাশে থাকার কারণে অপরাধ প্রমাণিত হয় না। বিশেষত যেখানে দাঙ্গা হচ্ছে সেখানে সাধারণ মানুষও আটকে গিয়ে ষড়যন্ত্রকারী হিসেবে ধরা পড়তে পারেন। শীর্ষ আদালত আরও বলেছে, এমন প্রেক্ষাপটে সাক্ষীদের বয়ান অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে হবে। নির্দিষ্টভাবে অভিযুক্তকে চিহ্নিত করতে পারার পাশাপাশি যদি ঘটনায় অভিযুক্তের ভূমিকা সাক্ষী বলতে না পারেন সেখানে অভিযোগ দাঁড়ায় না। সেক্ষেত্রে আদালতকে দেখতে হবে পরিস্থিতির ফেরে আটকে যাওয়া কোনো অপরাধ যেন এমন ঘটনায় সাজা না পায়। প্রসঙ্গত 2002 সালের ফেব্রুয়ারিতে গোধরায় 52 জন কর সেবককে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনার পরিপ্রেক্ষিতে গুজরাটের ভাদোদ গ্রামে হওয়া হিংসার পরিপ্রেক্ষিতে ওই 6 জন সহ 19 জনকে অভিযুক্ত করা হয়। কিন্তু 2005 সালে নিম্ন আদালত অভিযুক্তদের মুক্তি দেয়, যদিও 2016 সালের গুজরাট হাইকোর্ট সেই রায় আংশিক বদল করে 12 জনকে মুক্তি দিলেও এই 6 জনকে সাজা দেয়। সেই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বছরের শেষ দিকে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মামলার শুনানি হবে ঈদের ছুটির পর। আগামী 31শে মার্চের পর মামলাটি বাংলাদেশ হাইকোর্টে উঠতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান এবং মোহাম্মদ আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি করবেন। গ্রেপ্তার হওয়ার 4 মাস পর জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ দাস। এ বিষয়ে আশাবাদী তার আইনজীবীরা। যদিও এর আগে হাইকোর্টে প্রশ্ন উঠেছিল কেন তাকে জামিন দেওয়া যাবে না। আদালত বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে হলফনামা জমা দিতে বলেছিল। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা।
ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devloke Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। বিরতির পর স্বাগত সংবাদে। এবার পেঁয়াজের ওপর থেকে 20% রপ্তানি শুল্ক তুলে দিল কেন্দ্র। আগামী 1 এপ্রিল থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে। ভারতের বাজারে পেঁয়াজের দাম কমার পর পেঁয়াজের উপর থেকে 20% রপ্তানি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। এদিকে আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হবে ভারতীয় পণ্যের উপর আমেরিকার অতিরিক্ত রপ্তানি শুল্ক। তার আগেই এই সিদ্ধান্ত নিল ভারত সরকার। প্রসঙ্গত 2024 সালের 13 সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রপ্তানিতে 20% শুল্ক ধার্য করা হয়েছিল। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই সিদ্ধান্তের জেরে পেঁয়াজ রপ্তানি আরও বেড়ে যাবে। তবে দেশের বাজারে এই নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়তে পারে। অতিরিক্ত রপ্তানি শুল্ক তুলে নেওয়ায় আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারতের সুবিধা হবে। প্রায় 1.5 বছর ধরে ন্যূনতম দর বেঁধে দেওয়া সহ পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছিল ভারত সরকার। বিজ্ঞপ্তিতে কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রক জানিয়েছে, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি হওয়া এবং দাম নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে। উল্লেখ্য, 2023 সালের আগস্ট থেকে পেঁয়াজের উৎপাদন কমেছিল, পাশাপাশি দামও বেড়েছিল। সেজন্যই তখন রপ্তানি শুল্ক চাপানো হয়েছিল। প্রায় 1.5 বছর রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত থেকে পেঁয়াজের রপ্তানিতে যেভাবে সমস্যা দেখা দেয়নি।
2023-24 অর্থবর্ষে 17.1 লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছিল। 2024-25 অর্থবর্ষে 18 মার্চ পর্যন্ত তা হয়েছে 11.6 লক্ষ টন। এদিকে মার্কিন শুল্ক কার্যকর হওয়ার আগে ভারতের পেঁয়াজে অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। তবে ভারতের এই সিদ্ধান্তে লাভবান হবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। পড়শি দেশ পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভরশীল। সম্প্রতি তারা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করায় বেশি নোট গুনতে হচ্ছে। ভারত সরকার গত বছর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও বাংলাদেশকে তা থেকে ছাড় দিয়েছিল। উল্লেখ্য, পেঁয়াজ রপ্তানিতে বিশ্বের প্রথম সারিতে রয়েছে ভারত। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের লেহ ও লাদাখ। সোমবার ভোরে কেঁপে উঠল লাদাখের মাটি। জানা যায়, কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 3.6। ইতিমধ্যে জাতীয় ভূমিকম্প কেন্দ্রের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এদিন ভোর 4:58 এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 14 মার্চ কেঁপে উঠেছিল লেহ লাদাখ থেকে শুরু করে কার্গিল। এদিন গভীর রাতে অনুভূত হয়েছিল কম্পন, আর এবার কম্পন অনুভূত হলো লেহ লাদাখের উত্তর অংশে। দীর্ঘ সময় রক্তক্ষরণের পর অবশেষে সারের আবির্ভাব ঘটল দালাল স্ট্রিটে। সোমবার সকালে 1000 পয়েন্টের লম্বা লাফ দিল সেন্সেক্স। এক্ষেত্রে শেয়ার বাজারের গতিবিধি দেখে বিশেষজ্ঞরা আশা করেছেন, দীর্ঘ লোকসানের পর এবার হয়তো লক্ষ্মী লাভ হতে চলেছে বাজারে। সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী এদিন দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। এদিন সকাল 10টা নাগাদ 900 পয়েন্ট ছুঁয়ে ফেলে সেন্সেক্স। এরপর বেলা 12:30 নাগাদ বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক 1011 পয়েন্ট বেড়ে পৌঁছে যায় 77,916-তে। এর পাশাপাশি 296 পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক, যার জেরে 1.27% বেড়ে নিফটি পৌঁছে যায় 23,646-এ। আগরতলা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডের অধীন জয়পুর এলাকায় বাঁধের কাজ চলছে দীর্ঘদিন ধরে। ওই এলাকায় সরকারি খাস জায়গায় 19টি পরিবার বসবাস করছিল দীর্ঘদিন যাবৎ। সম্প্রতি SDM অফিস থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয় যে তাদের ওই জায়গা খালি করে দিতে হবে। এ নিয়ে হতাশাগ্রস্ত পরিবারের লোকজনেরা সোমবার একসাথে SDM অফিসে আসেন। তারা তাদের বর্তমান দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তারা বলেন, তাদেরকে পুনর্বাসন না দিলে এই 19টি পরিবারের লোকজনদের মেরে ফেলে দিক, তাহলে ভালো হবে। তারিখের ভিতরে SDM লাগাই সেটা দেওয়া হতো। আমরা 27 তারিখের ভিতরে জায়গাটা ছাড়ানোর কথা ইয়া করছি, কিন্তু আমরা আজকে যোগালি কাজ করে খাই, কেউ স্বামী নাই, রিক্সা চালাই একা, অনেক কিছু এই জায়গাটার ভিতরে আমরা চল্লা ফিরে আসি। ওই যদি এই জায়গাটাতে আমরা উঠতে যাওয়ানোর কথা তুলি কি হয়নি, একটা মাথা গোজা জায়গা ছাড়া বাচ্চা বাচ্চা লই আমরা কই যাম, কই গেছো, তাই যদি একটা মাথা গোজা করে দৌড় দিচ্ছি, দাবি তাই একটা মাথা গোজার জায়গা করে। তাছাড়া যদি না হয় তাহলে সব পুরাটা ফ্যামিলি আনতে 19টা ফ্যামিলি আছে, 19টা ফ্যামিলি মেরে ফেলাই দিয়েছে। মরার মতন ঐক্য করে রাখতেছে। যদি এমনি তুল্লা দেয় তো এটা মরার মতন। ছেলে মেলে লইয়া কই যাবো, তারা পড়াশোনার কাছে চালাবো না, ঘর ভাড়া দেবো। তো ঘর ভাড়া দেওয়ার মতন যদি সুবিধা থাকতো, জায়গা কেনার সুবিধা থাকতো, তো আর সরকারি জায়গা থাকতাম না। তো এমন অক্ষম অবস্থা নাই দিকে সরকারি জায়গাটাই যদি এমন না করে দেয়, তাইলে আমরা তারা নিজের হাতে মাইরা ফেলাই দিল। রবিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে আগরতলা GRP থানার পুলিশ ও আগরতলা RPF মিলে এক ড্রাগ প্যাডলারকে আটক করেছে। ধৃত ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 8 কেজি 100 গ্রাম শুকনো গাঁজা, যেগুলো একটি হাত ব্যাগের মধ্যে রাখা ছিল। এগুলো তিনি উত্তরপ্রদেশ নিয়ে যেতে চেয়েছিলেন ট্রেনে করে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে। এ নিয়ে আগরতলা GRP থানায় ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়। এই মামলায় আরো অনেককে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সোমবার ধৃত ইমাম উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়। তার বাড়ি বিহারের চাপড়া জেলায় বলে জানা গেছে। গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করা হয়। যদিও এটা আমাদের আগরতলা GRP এবং আগরতলা RPF মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে। তো
ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে হাত ব্যাগের মধ্যে 8 প্যাকেট গাঁজা, যা ওজন করলে দেখা গেল 8 কেজি 100 গ্রাম। তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসা বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে, যেখানে ওগুলার পার কিলো প্রায় 20,000 টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো। এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় 1,60,000 টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি। তো আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি NDPS দ্বারাই। তো আজকে আমরা ওনাকে মামলা আদালতে প্রেরণ করছি। ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী, বিচারক সহ বারের সদস্যরা। অনুষ্ঠানে অরিন্দম লোধ তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। একটা সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বিচারপতি অরিন্দম লোধ। When I joined the profession, I was very confident that the answer of every complex issues, I will get ready answer from my mind. Then I used to ask him questions, okay, very what is the point of view? He never taught me anything. He just said, go to the books. Then one day, so I was I think he was saying, one day, okay, let us see. So in my dining table, I raised this issue that my father, he was not saying me derivate. He always used to say, go to অতি সম্প্রতি রাজধানীর দক্ষিণ জয়পুরে সিপিএম এর কর্মীদের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার এসপির কাছে ডেপুটেশন দিলেন বাম নেতৃত্বরা। প্রসঙ্গত, গত শনিবার দক্ষিণ জয়পুরে সভা করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছিল সিপিআইএম কর্মীরা। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিএম এর পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস ও শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় 10 জন নেতা ও কর্মী সমর্থক। পরবর্তী সময়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন সিপিএম এর কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম এর এক নারী নেত্রী বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে সিপিএম এর জয়পুর একটি পথসভা করতে আয়োজন করেছিল গত শনিবার। এই পথসভায় দুষ্কৃতিকারীরা আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে একাধিক নেতা কর্মী সমর্থকরা আহত হয়েছেন। এরই প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এসপির কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে তিনি জানান। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কমপক্ষে 6 জন। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানা যায়। বাকিদের আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। রবিবার রাত্রিতে কাশীপুর এলাকায় আসাম আগরতলা রোডে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। আসাম আগরতলা রোডে কাশীপুর এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা। রবিবার রাতে এই দুর্ঘটনায় আহত কমপক্ষে 6 জন, এর মধ্যে 2 জন মহিলা। জানা যায় একটি মারুতি এবং যাত্রী বোঝাই অটো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায় যান দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে অটো গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকে গাড়ির চালক। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। তাদের চেষ্টাতে অটোতে আটকে থাকা লোকটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে স্থানীয় লোকজন মারুতি গাড়ির চালকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, মারুতি গাড়ির চালক মদমত্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই অটোতে আঘাত করে। এদিকে খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসে। জনৈক অগ্নি নির্বাপক কর্মী জানান, আহতদের অবস্থা খুবই শোচনীয়। এদিকে হাসপাতালে আহতদের নিয়ে আসলে সেখানে তাদের জরুরিকালীন চিকিৎসা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তবে নাম জানা যায়নি। বাকিদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পাইছি অটো এবং মারুতি সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে আমরা 2 জন মহিলা 4 জন পুরুষকে রেস্কিউ করে আনিয়ে পরে আমরা জিবি হসপিটালে পৌঁছাই। এখন এই মাত্র বার হয়ে আইছি। কি গাড়ির সাথে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ি অটো এবং মারুতি। কোন জায়গাতে হয়েছে? কাশীপুর। কয়জন আহত হয়েছে? আহত 6 জনের মধ্যে মহিলা 2 জন। সিরিয়াস কন্ডিশন আসেনি? কোনো সিরিয়াস কন্ডিশন সবাই সব সিরিয়াস।
ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। আগরতলা সিপাহীজলা জেলা ভিত্তিক যক্ষ্মা দিবস 2025 উদযাপন করা হয় বিশ্রামগঞ্জস্থিত শচীন দেববর্মন স্মৃতি কলা কেন্দ্রে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠোর ও জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস সহ অন্যান্যরা। এদিন যক্ষ্মা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে সিপাহীজলা জেলার প্রচার গাড়ির সবুজ পতাকা নিয়ে সূচনা করেন উপস্থিত অতিথিরা। অভিযান যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিয়েছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় যে আহ্বান রেখেছেন যে আমরাও এই ত্রিপুরাকে টিবি মুক্ত করতে চাই, তো সেটা তখনই সম্ভব যখন গ্রামীণ স্তরে, বিশেষ করে বিসি লেভেলে, জিপি লেভেলে আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের হেলথ যারা কর্মীরা আছেন সবাই যখন একাগ্রতার সঙ্গে, ঐক্যতার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এই অভিযানে মিলিত হয়ে এগিয়ে যাবেন, তখনই সেটা সম্ভব। আমার বিশ্বাস আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে ভীষণকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে কাজ করার দিশা নির্দেশিকা আমাদেরকে দিচ্ছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদে যোগ্য প্রার্থীকে চাকুরি দেওয়ার দাবিতে সোনামুড়ার রাঙামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনা সোমবার। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরি দেওয়া হয়েছে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদে এক মহিলার নামে অফারকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলালো ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনা সোমবার সোনামুড়া রাঙামাটিয়া উজারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনার বিবরণে জানা যায়, গ্রামবাসীদের অভিযোগ, চাকুরি ক্ষেত্রে বয়স বেশি থাকা সত্ত্বেও কি করে চাকুরি দেওয়া হয়, আর সম্পূর্ণটা ছিল টাকার লেনদেন। রাঙামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদ খালি থাকায় এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। এর মধ্যে 3 জন মহিলা ইন্টারভিউ দিয়েছিল। পঞ্চায়েতের তরফ থেকে নাম দেওয়া হয়েছিল শিল্পী বেগম নামে এক মহিলার, যার স্বামী নেই। পরবর্তী সময়ে দেখা গেল রাঙামাটি পঞ্চায়েতকে অবমাননা করে নলছড় আরডি ব্লকের বর্তমান প্রশাসনিক দায়িত্বে থাকা এক ব্যক্তি টাকার বিনিময়ে একই এলাকার শিল্পী দাসকে সহায়িকা পদে চাকুরি দেওয়া হয়। এই ঘটনা শোনার পর রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে এলাকার জনগণ ক্ষোভে উগরে যায়। এর কারণ, চাকুরি পাওয়া ওই মহিলার বয়স 50 বছর, আর অন্যদিকে শিল্পী বেগম, তার স্বামী নেই। খুব
অভাবে অনটনে দিন কাটাচ্ছেন। আবার যেখানে অঙ্গনওয়াড়ি স্কুলটি পুরো মাইনরিটি এলাকা, তাই এলাকার জনগণ শিল্পী বেগমের নাম স্থির করেছিল, কিন্তু অবশেষে অফার আসলো শিল্পী বেগমের পরিবর্তে শিল্পী দাসের। তাই ক্ষুব্ধ গ্রামবাসী সোমবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। অঙ্গনওয়াড়ি স্কুলটা তালা কেন? তালা কেন, এটা একজন মহিলা আগে চাকরি করতো, ওনার বয়স 60 বছর হওয়াতে এটা ওটা খালি আসছিল, খালি হওয়াতে ইন্টারভিউ দিয়েছিল, ইন্টারভিউ 3-4 জনে দেওয়াতে একজনের নাম আছে, এখন এর বয়স হলো 50 রানিং। হ্যাঁ, নাম কি? যে হ্যাঁ, নাম শিপ্তি দাস। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডার। তো আজকে পাবলিক আসে এখানে তালা মারছে, তালা দিয়েছে, কারণ আরো 2জন মহিলা দিছে যে তার বয়স ঠিক আছিল। 50 বছর যেটা, এটা তো কোনো বয়স নাই, এটা কারণ একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে ইন্টারভিউ দিতে হইব। আমরা জানি সার্কুলার আসলে পঞ্চায়েতে বয়সটা তোমার 42, এসসি 42, আর আদার মাইনরিটি তারা হইলো 40। আচ্ছা, হ্যাঁ, তো এখন এটা তো পুরো 2 নম্বর হয়েছে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে শিল্পী দাসের নাম পরিবর্তন করে শিল্পী বেগমকে চাকরি দিতে হবে, আর না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এখন দেখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আলফা কোম্পানির 140 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে কুমারঘাট বেদছড়া রায়তুইশা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয় সোমবার। এদিন এলাকার বিভিন্ন ক্লাব, সংস্থা, স্থানীয় বাজার কমিটি, স্কুলের কচিকাঁচা শিশু এবং খেলোয়াড়দের মিলে খেলার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে 4টি ফুটবল, 4টি ভলিবল, 4টি ক্যারাম বোর্ড, 18টি সোলার লাইট দেওয়া হয়। এদিনের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 140 নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ এর সেকেন্ড ইন কমান্ডেন্ট ধীরান কুমার মোহন্তি, ঊনকোটি জেলা পরিষদের সহ সভাপতি সন্তোষ ধর, কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ রায়তুইশা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী, বিভিন্ন সমাজসেবী প্রমুখ। সংবাদ মাধ্যমের সামনে এ ব্যাপারে তুলে ধরেন সিআরপিএফ এর সেকেন্ড ইন কমান্ডেন্ট ধীরেন কুমার মোহন্তি। भारत सरकार की गृह मंत्रालय की तरफ से सिविक एक्शन प्रोग्राम पुलिस और पब्लिक के बीच में जो दूरियां हैं उसको कम करने के लिए बनाया जाता है। हर साल हम लोगों ये सिविक एक्शन प्रोग्राम बनाते हैं, तो इसी तहत इसी साल हम इस हाई स्कूल को चूज किए थे कि इसमें हम सिविक एक्शन प्रोग्राम बनाएंगे, जिसके तहत हमने बच्चों को कैरम बोर्ड, वॉलीबॉल और फुटबॉल डिस्ट्रीब्यूट किया। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।